আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। রাজধানীর তীব্র যানজট সমস্যার সমাধান খুঁজে বের করতে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে তাদের এই নির্দেশ দেন তিনি। বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু নিজস্ব সমাধান খুঁজে বের করতে এবং নিজস্ব দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার খ নাজমুল হাসান বলেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ পুলিশ মোতায়েন হবে। জাতীয় সংসদ নির্বাচন চাইলে সকল রাজনৈতিক দলসহ দেশবাসীকে দুটি কাজ করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি শহীদ মিনারের মাঠে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের সিস্টেমের মাধ্যমে যে ক্যান্সার তৈরি হয়েছে সেই ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার দিকে যেতে হবে। এজন্য ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। এ সময় ছাত্র জনতার উদ্দেশ্যে বলেন, তারা কোনো অথরিটি নয়, প্রেসার গ্রুপ, আর প্রেসার গ্রুপ হয়েই কাজ করে যেতে চান। যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে। সংবিধান সহ রাষ্ট্রীয় কাঠামোগত মৌলিক পরিবর্তনের জন্য জনগণের নির্বাচিত সরকার দরকার। তাই নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডি আয়োজিত আলোচনায় অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার সাথে কাজ করারও আহ্বান জানান তিনি। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এটি বিস্তারিত। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত অনেকেই এখনো চিকিৎসা নিচ্ছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে, যাদের অনেকেই হারিয়েছেন হাত কিংবা পা। আহতদের দেখতে আবারও হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খোঁজ নেন চিকিৎসা সেবার, আহত নিহতদের পুনর্বাসনের দাবি জানান। প্রত্যেকটি পরিবারকে পুনর্বাসন করার জন্য এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার আয়োজন করে জেএসডি। সংস্কার ছাড়া নির্বাচন করলে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে তার সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন আসম আব্দুর রব। যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। আর বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি মহল ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে বিভ্রান্ত ছড়াচ্ছে। শুধু একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? অন্যদিকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আলোকপাত করে তার দেখানো পথে জীবন পরিচালনা করলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের উপর জোর করে কিছু চাপিয়ে দেবে না বলে জানিয়েছেন সংগঠনটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সহায়তা প্রদান ও চিকিৎসক সমাবেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য বলেও জানান ডাক্তার তাহের। অধ্যাপক ডাক্তার আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম সহ
ডাক্তার নেতারা বক্তব্য দেন। এদিকে ছাত্র শিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মহানগরী আমির নুরুল ইসলাম বুলবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। ন্যূনতম শিক্ষার বাইরে কোন নাগরিক থাকবে না, কোন সন্ত্রাস হবে না, কোন রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ব্যক্তিত্ব এবং অধিকারের এক মহাশয়লাভ শান্তির ফুলকু দ্বারা প্রবাহিত হবে। কারাগারে পাঠানো হলো সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। মিরপুরে শ্যাম সর্দার হত্যা মামলায় তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই আদালত যাত্রাবাড়িতে ইমাম হাসান হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদাত আলীর 6 দিনের রিমান্ড দিয়েছেন। এদিকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিবিতে হস্তান্তর করেছে ময়মনসিংহ পুলিশ। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। গত রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তারের পর সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে হাজির করা হয় দুজনকে। কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা, আর জামিন চান আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বাদীপক্ষের আইনজীবীর দাবি, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী দুর্নীতিতে জড়িত ছিলেন। এমনকি ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে। এই আসামিরা স্বৈরাচারের দোষর, হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, স্বৈরাচারকে সহযোগিতা করবে, স্বৈরাচার দোষর যারা আছে তাদের সঙ্গে মিলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। এজন্য তাদের জামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন। আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। আমরাও চাই যে এই মামলাগুলোর সঠিক বিচার হোক এবং অপরাধীর শাস্তি পাক, কিন্তু এইভাবে যদি মব জাস্টিস হয় তাহলে আইন ও ন্যায় বিচার বিঘ্ন ঘটবে। একই আদালত যাত্রাবাড়িতে ইমাম হাসান হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদাত আলীর 6 দিনের রিমান্ড দিয়েছে। এদিকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ঢাকার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এর আগে ধোবাউড়া সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় বাবু শ্যামল সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। ইকবাল অনিক, RTV, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে নায়ক সজীব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তাদেরকে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে রুজুকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, কনস্টেবল শোয়াইবুর রহমান সহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ও পদবঞ্চিত অবস্থায় অবসর যাওয়া কর্মচারীদের মূল্যায়নে কমিটি গঠন হয়েছে। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, কমিটির সুপারিশ আমলে নিয়ে ক্ষতিপূরণ অথবা চাকরিতে ফিরিয়ে এনে আসার বিষয়টি বিবেচনায় থাকবে। আগামী 3 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন বঞ্চনার কথা উল্লেখ করে এর মধ্যে 2500 আবেদন জমা পড়েছে।
বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপকভাবে দলীয়করণ শুরু হয় প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন পদে। যোগ্যতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের দলীয় সমর্থন না পেলে মিলত না পদোন্নতি, ক্ষেত্র বিশেষে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে অনেককে। এমন অবস্থায় 5 আগস্ট সরকার পতনের পরই সচিবালয় থেকে শুরু করে সরকারি সব দপ্তরেই শুরু হয় বিশৃঙ্খলা। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেক কর্মকর্তাকে লাঞ্ছিত করার পাশাপাশি নিজেদের পদোন্নতির ব্যাপারে দাবি তোলেন তারা। অবস্থার প্রেক্ষিতে দ্রুততার সঙ্গে অনেককে দেওয়া হয় পদোন্নতিও। চাকরিচ্যুত ও পদোন্নতি না পেয়ে অবসরে যাওয়া সরকারি কর্মচারীরাও সরব হন। এমন প্রেক্ষিতে এসব কর্মচারীকে মূল্যায়নে আলাদা কমিটি গঠন করল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এরা নানানভাবে বঞ্চিত হয়েছেন। প্রথম হলো সামাজিকভাবে হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন, আর্থিকভাবে হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। নানানভাবে আমরা এটাকে এই সরকারের সদস্যের সরকার, আমরা যেটা বলি ইন্টারিম সরকার বলি, ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান। 2009 সাল থেকে 2024-এর 4 আগস্ট পর্যন্ত অবসরপ্রাপ্ত বঞ্চিত সরকারি কর্মচারীদের বিষয়ে প্রথম ধাপে সুপারিশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটি। শর্ত কি ওখান থেকে নিয়ে আপনাদের মতো। সুমন তানভীর, RTV, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এই নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 108 জনে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে তথ্য জানানো হয়। এছাড়া দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 267 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19,342 জনে। আক্রান্তদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকারই 206 জন। এছাড়া ঢাকা বিভাগে 31 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, খুলনায় 10 জন, ময়মনসিংহে 10 জন ও রাজশাহীতে 1 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঝাড়খণ্ডের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার ঝাড়খণ্ডের জমশেদপুরে বিজেপির এক সমাবেশে এই কথা বলেন তিনি বলেন, রাজ্যের সাঁওতাল পরগনা ও কোলহান অঞ্চলের জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এছাড়া কমছে আদিবাসীদের সংখ্যাও। এসব ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের দায়ী করেন মোদী। এছাড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগও আনেন তিনি। यहाँ के लोगों की जमीनें हड़पी जा रही है। অনুপ্রবেশকারীরা জমি দখল করছে, রাজ্যের নারীদের উপর নির্যাতন চালাচ্ছে এবং পঞ্চায়েতকেও তারা কবজা করে ফেলছে। बेटियों के साथ अत्याचार की वारदातें बढ़ रही है। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই বৈষম্যহীন সমাজ বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদরা। ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন অনুষ্ঠানের আলোচনায় তারা এমন মন্তব্য করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় সংগঠন আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় 15 দিন ব্যাপী মিলাদুন্নবীর কর্মসূচি আয়োজন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তারা। জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সারা পৃথিবীতে মানুষ যদি আজকে শান্তি পেতে চায়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার চেয়ে বড় কোনো শিক্ষা পৃথিবীতে নাই। এই নবীর মিলাদের মাধ্যমে আল্লাহর সকল গুজারি এবং নবীর সিরাতকে ধারণ করে আমরা এদেশে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সৌহার্দ্য
এবং ভালোবাসা বিলিয়ে দিতে চাই। সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে আনন্দ র্যালি বের করে বাংলাদেশ হিজবুল্লাহ। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেসেজ আমাদেরকে সেই সোনার বাংলা, যে বাংলাদেশে কোনো নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, জুলুম থাকবে না, সকলের অধিকার সকলেই পাবে। রাষ্ট্রীয় থেকে আরম্ভ করে একবারে গ্রাম পর্যায়ে সর্বস্তরে রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করা হয়, শুধু মুসলিম নয়, এদেশে অমুসলিম নাগরিক যারা আছে তারাও তাদের অধিকার আগে যেরকম পেত এর থেকে বেশি পাবে যদি ইসলামী আদর্শ কায়েম হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 52তম জশ্নে জুলুস। মুরাদপুরের 16 শহর আলমগীর খানকাহ এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়াবিয়া থেকে শুরু হয় জুলুস। হামদ, নাত, দুরুদে মুখরিত ছিল পুরো জুলুস। দিনটিকে স্মরণ করে সরকারি বরিশাল কলেজ আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ মাকদুম এর দরগায় গিয়ে শোভাযাত্রা শেষ হয়। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বিদ্যুৎ খাতে বিশেষ ক্ষমতা আইনে সম্পাদিত চুক্তিগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি। 1 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বিকেলে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কার্যালয়ে পর্যালোচনা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। চুক্তির বিস্তারিত তথ্য পর্যালোচনা করে কমিটি সিদ্ধান্ত নেবে। 28 সেপ্টেম্বর কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান মইনুল ইসলাম চৌধুরী। জ্বালানি খাতের চুক্তিগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি। আমরা এই মুহূর্তে শুধু আপনার এই তথ্য সংগ্রহ করার জন্য আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওইগুলো আমরা রিভিউ করবো। যেগুলো ওনার কাছে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না, এগুলো এখনো ওগুলো এক্সামিন না করে তো বলতে পারবো না, রিভিউ না করে বলতে পারবো না। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।